দর্শক, গ্রামে একটা প্রবাদ আছে, নাই কাজ তো খই ভাজ। যখন কোনো মায়েদের কিংবা বোনেদের কাজ থাকে না, তখন দেখবেন বাড়িতে অযথাই কিছু একটা করে, হয় খই ভাজে, না হলে দেয়াল ল্যাপে, কিংবা কোনো একটা কুটকুট করে, কিংবা বাড়িতে আপনার বৃদ্ধ বাবা আছে, তার কোনো কাজ নাই, অযথাই সে মানে দা কিংবা বটি নিয়ে যে ওই পেছনের বেড়াটা একটু টুকটুক করে ঠিক করবে, কিংবা একটা বাঁধন ঠিকই আছে কিন্তু ওই বাঁধনটা আবার খুলে আবার বাঁধনটা আটকে দেবে। তার মানে হচ্ছে যে কাজ না করলে তার কেমন যেন লাগে, খালি খালি লাগে। ব্যাপারটা ওই রকম। ওই জন্যেই প্রবাদটা হয়েছে, নাই কাজ তাই খই ভাজ। ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে বোধহয় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ওপরে। এদের সম্ভবত আর কোনো কাজ নেই, এবং গত 17-18 মাসে তারা এত কাজ করে ফেলেছে যে আগামী 50 বছর আর কোনো বোধহয় কাজ নেই। এবং তাদের হাতে কাজ নেই বলেই এখন তারা রাষ্ট্রের টাকা খরচ করে, উপদেষ্টা পরিষদের মিটিং করে, রাষ্ট্রের টাকা খরচ করা এই কথাটা কেন বললাম, যে উপদেষ্টা পরিষদের মিটিং হলে সেখানে পানি হলেও তো খান, এবং পানিটা নিশ্চয়ই তারা টিউবওয়েলের কিংবা ওয়াসার সাপ্লাই দেয়া পানি খান না, সাথে আরও অনেক কিছু খান, অনেক খরচ বরচ আছে। এই খরচ বরচ আপনাকে বুঝতে হলে সংসদ অধিবেশন যখন চলে, তখন সংসদ অধিবেশনে 1 মিনিটে কত লক্ষ টাকা খরচ হয় সেই হিসাবটা আপনি গুগল করে দেখে নিলেই বুঝতে পারবেন যে একটা উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট মিটিং হলে তার পেছনে একটা বড় খরচ আছে। তো সেই বড় খরচ করে উপদেষ্টা পরিষদ কি সিদ্ধান্ত নিল আজকে, সেটা হচ্ছে যে পশুদেরকে আর পশু বলা যাবে না, তাদেরকে প্রাণী বলতে হবে। খুবই ভালো কথা, এটা একটা বিশাল সিদ্ধান্ত, এবং এটা রাষ্ট্রের জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত। রাষ্ট্র যখন নির্বাচনের দিকে এগোচ্ছে, রাষ্ট্র যখন গত রাতেই শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি জামাতের বিশাল যুদ্ধেংদেহী অবস্থা এবং মৃত্যুর ঘটনা দেখেছে বিকেলে, তারপরে সারা রাত ব্যাপী এটা নিয়ে উত্তাল হয়েছে সারা দেশ, এরকম অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে, সেগুলো ঠেকানো যাচ্ছে না, তখন উপদেষ্টা পরিষদ ক্যাবিনেট মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে পশুকে আর পশু বলা যাবে না, পশুকে এখন থেকে প্রাণী বলতে হবে। কত প্রাণী লাভার এই উপদেষ্টা পরিষদ, চিন্তা করেছেন? চলুন একটু জেনে দেখি কোন কোন পশুকে প্রাণী বলতে হবে আর কোন কোন পশুকে পশু বলা যাবে। সেই সংজ্ঞায় তারা কি বলছেন এবং বিজ্ঞ পরিষদ থেকে কি সিদ্ধান্ত এলো, যেটা আমাদের জাতি হিসেবে অনেক বড় একটা প্রয়োজন, এবং বাঙালি জাতির মানে একটা বলা যায় যে আমাদের ভাত, চিকিৎসা, বস্ত্র, অস্ত্র মানে বাসস্থান, এগুলো যেমন মৌলিক চাহিদা, সেরকম একটা বড় চাহিদা মেটালেন উপদেষ্টা পরিষদ। সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব ব্যাপারটা কত গুরুত্বপূর্ণ। ব্যাপারটা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পশুকে আর পশু বলা যাবে না, পশুকে অপমান করা যাবে না, পশুকে প্রাণী বলতে হবে। এই মানে মানবিক সিদ্ধান্তটা উপদেষ্টা পরিষদে এসেছে, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন। বাংলাদেশ এখন সারা পৃথিবীতে আমরা গর্ব করে বলতে পারবো যে প্রফেসর ইউনূসের নেতৃত্বে এমন একটা সরকার আমরা পেয়েছিলাম যারা শুধু মানুষের কথা ভাবে না, মানুষের নিরাপত্তার কথা ভাবে না, মানুষের সেফটির কথা ভাবে না, মানুষের কাজের কথা ভাবে না, মানুষকে চাকরি থেকে উদ্যোক্তা বানানোর স্বপ্নই শুধু দেখায় না, তারা পশু নিয়েও ভাবে। পশুকে পশু বলে অপমান করা, এটা যে কত বড় গর্হিত কাজ সেটা তারা অনুধাবন করে এবং পশুকে প্রাণী হিসেবে সংজ্ঞায়িত করে। কি বলছে গণমাধ্যম? সমকালের শিরোনামটা দেখে নিন। বলছে, অধ্যাদেশ অনুমোদন, অর্থাৎ অনুমোদন হয়ে গেছে অধ্যাদেশ আকারে, পশু এখন থেকে বিবেচিত হবে প্রাণী হিসেবে। খুবই ভালো, ব্যাপারটা ভালো, ব্যাপারটা মানবিক, কিন্তু ব্যাপারটা উপদেষ্টা পরিষদে মিটিং করে এই 17 মাসের উপদেষ্টাদের কর্মকাণ্ডের জন্য কতটা জরুরি সেটা নিয়ে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন। প্রাণী ও প্রাণীজাত পণ্য সঙ্গ নিরোধ অধ্যাদেশ 2026-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আমার মনে হয় যে গত 18 মাসে সব থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এটা। এই আইনে গৃহপালিত ও উপকারী পশুকে প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আবারও শুনুন, এই আইনে গৃহপালিত ও উপকারী পশুকে প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গৃহপালিত অর্থাৎ গৃহে আপনি যেটা পালন করেন, আর উপকারী যে প্রাণী আপনার উপকার করে। মানে যে পশু আপনার উপকার করে তাকে আর পশু বলতে পারবেন না, তাকে প্রাণী বলতে হবে। এখন এই সংজ্ঞা নির্ধারণ আপনি কিভাবে করবেন যে কোন কোন পশু তাহলে আজকে থেকে প্রাণী হয়ে গেল, আর কোন কোন পশু প্রাণী হওয়ার অধিকার রাখলো না। আজকে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই অধ্যাদেশের অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা তার সভাপতিত্বে এই অনুষ্ঠান সভা হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম তিনি এই অধ্যাদেশের গুরুত্বপূর্ণ একটি দিক আলোচনা করেন এবং তিনি বলছেন, গুরুত্বপূর্ণ একটি দিক হলো পশুকে পশু বলে আখ্যা দেওয়ার বিষয়টি বাদ দেওয়া হয়েছে। কত গুরুত্বপূর্ণ দিক! এটি মূলত দৃষ্টিকটু বা শুনতে খারাপ লাগে। দৃষ্টিকটু এবং শুনতে খারাপ লাগে, দুইটার কোনোটাই কিন্তু নেসেসারি না, দুইটার কোনোটাই মানবিকতার প্রসঙ্গ নয়। তিনি বলছেন এটা দৃষ্টিকটু এবং শুনতে খারাপ লাগে, অর্থাৎ কানের নিরাপত্তার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে উপদেষ্টা পরিষদ আমাদের কানের কথাও ভাবছে যে কানের নিরাপত্তা কতটা দেয়া যায়। এ কারণে এই আইনের সংশোধন করা হয়েছে। বিগত সময়ে যে আইন, সেই আইন রহিত বা বাতিল করে সেখানে প্রাণী শব্দ যোগ করা হয়েছে। তিনি বলেন, পূর্বের আইনে প্রাণীদের ওপরে যে দায় মুক্তির কথা ছিল, এই অধ্যাদেশে তা বাতিল করা হয়েছে। এই যে ঘটনাটা বললেন, এখন ব্যাপার হচ্ছে যে গৃহপালিত এবং উপকারী এই যে দুই পশুর কথা বলা হলো, গৃহে পালিত হয় কি কি? এখন আমরা গৃহে পালিত হয় গরু, ছাগল, মহিষ, মানে হাঁস মুরগি তো আর পশু কিংবা প্রাণীর মধ্যে পড়ে না, ধর পাখির পর্যায়ে পড়ে। হাঁস মুরগি বাদ দিলাম, গরু, ছাগল, মহিষ সাধারণত এগুলোই আমরা গৃহে পালন করি। কিন্তু ঘোড়াকে কি পশু বলবো নাকি প্রাণী বলবো? কিংবা আমরা যারা স্বাভাবিকভাবে গরু, ছাগল, মহিষ এগুলো পালন করি, অনেকে তো অনেক জাত আছে যারা শূকর পালন করে, গৃহে শূকর পালন করে। শূকর মুসলমানদের জন্য একটা হারাম খাদ্য এবং হারাম প্রাণী। শূকরকে কি আমি পশু বলবো নাকি প্রাণী বলবো? আমার দেশেই তো অনেক সম্প্রদায় রয়েছে যারা গৃহে শূকর পালন করে। সেই ক্ষেত্রে শূকর পশু হবে নাকি প্রাণী হবে? অনেকে ঘোড়া পালন করে, ঘোড়া গৃহপালিত পশু নাকি গৃহপালিত পশু নয়, গৃহে যেহেতু পালিত হয়, সেটাকে আমরা পশু বলবো নাকি প্রাণী বলবো? বেশিরভাগ মানুষ না, বাংলাদেশের বহু মানুষ তার গৃহে কুকুর পালন করে। কিন্তু কুকুর ঐতিহাসিকভাবে ইসলামের দৃষ্টি থেকেই কুকুর কিন্তু পবিত্র প্রাণী না, পবিত্র পশু না। তাহলে কি আমি কুকুরকে পশু বলবো নাকি প্রাণী বলবো? কুকুর কিন্তু আমি গৃহে পালন করি, খাইতে দিই, ঘুমাতে দিই, এবং শহরের জীবনে তো কুকুরকে একেবারে বিছানাতে পর্যন্ত শুইতে দিই, বিড়ালকেও তাই। সেই ক্ষেত্রে বিড়াল এবং কুকুরকে আমি পশু বলবো নাকি প্রাণী বলবো? এবং সেটা বলার জন্য এই পশু এবং প্রাণী এই উপাধি দেওয়ার জন্য আমরা কি এখনকার সময়ে থাকবো নাকি একেবারে ইসলামের ইতিহাসের দিকে চলে যাব, 1400 বছর আগের উদাহরণে চলে যাব যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন প্রাণীকে আদর করতেন, কোন প্রাণীকে সমাদর করতেন, কোন প্রাণীকে মানে অচ্ছুত ভাবতেন, সেই ব্যাপারে চলে যাব। ব্যাপারগুলো কনফ্লিক্ট রয়েছে ব্যাপারগুলোতে, সেই কারণেই বলছি। এখন যদি শূকরের মতো মুসলমানদের কাছে শূকরের মতো একটা ঘৃণিত পশুকে আপনি পশুই বলেন, তাহলে যারা শূকর অতি আদরে লালন পালন করে এবং শূকরের মাংস যারা খায়, এমনকি ঢাকা শহরেও শূকরের মাংস বিক্রি হয়। ফার্মগেটে আনন্দ সিনেমা হলের পেছন সাইডে একটা দোকানি রয়েছে। আমি একটা দোকানি চিনি, দোকানটা চেনার কারণ হচ্ছে যে কোনো একটা নাটকের শুটিংয়ের জন্য আমার
কিছু কচ্ছপ প্রয়োজন ছিল। অনেক খোঁজ করতে করতে ওই দোকানটার সন্ধান পাই যেখানে কচ্ছপ বিক্রি করে। তো কয়েকটা কচ্ছপ আমি নাটকের শুটিংয়ে প্রপস হিসেবে দেখাবো, সেই কচ্ছপ কিনতে যেয়ে সেখানে দেখলাম যে শুকরের মাংস বিক্রি করে। তো কারো কাছে যে শুকরের মাংস সুখাদ্য, চাকমাদের কাছে শুকরের মাংস সুখাদ্য, সেই ক্ষেত্রে আমি তাকে গৃহপালিত বলবো নাকি গৃহপালিত বলবো না, পশু বলবো আদর করে, মানে ঘৃণা করে পশু বলবো, নাকি বর্তমান উপদেষ্টা পরিষদের এই শ্রবণ শান্তির জন্য, কানের শান্তির জন্য তাকে বলবো, প্রাণী বলবো, আদর করে প্রাণী বলবো। আদর করে প্রাণী বলতে গেলে কিন্তু আবার ইসলামিক যারা লোকজন তারা কিন্তু আবার প্রতিবাদ করবে, এই সরকারকে বলবে এই সরকার মুসলিম বিদ্বেষী, মুসলিম আইনের ধার ধারে না, এই সরকারকে আমরা রাখবো না, এরকম ত্যক্ত বিরক্ত হতে পারে। সেই ব্যাপারগুলো আবার শিয়াল তো মানে না, মানে গৃহপালিত পশু না। কিন্তু বাংলাদেশে শুধু না, বিশ্বের বহু জায়গায় এরকম উদাহরণ আপনি গুগল ঘাটলেই দেখতে পাবেন যে অনেকে বাড়িতে শিয়াল পোষে, অনেকের গৃহপালিত পশুতে পরিণত হয়েছে শিয়াল। সেই ক্ষেত্রে শিয়ালকে কি আমি গৃহপালিত পশু বলতে পারবো নাকি বলতে পারবো না? শিয়ালকে কি আমি পশু বলবো নাকি প্রাণী বলবো? শ্রবণের শান্তির জন্য শিয়ালকেও কি একটু প্রাণী বলে সম্বোধন করা যায় নাকি পশু বলে তাকে একটু মানে হিংসা করব, হিংস্রতার দিক থেকে? এই যে ব্যাপারগুলো, হরিণ বনে বাস করে, গৃহপালিত পশু না, কিন্তু বহু মানুষ হরিণ পালন করে, তার বাগান বাড়িতে পালন করে, হরিণের চাষাবাদ হয়, এই ব্যাপারগুলো আমরা দেখি। বিতর্ক তৈরি করার জন্য অনেক পশু, অনেক প্রাণীর নাম আসবে, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেটা বললেন যে দৃষ্টিকটু, শ্রবণকটু, মানে কানে খারাপ লাগে, শুনতে খারাপ লাগে, এই কারণেই ব্যাপারটা হয়েছে। এই যে এত বিশাল একটা কর্মযজ্ঞ, উপদেষ্টা পরিষদের ক্যাবিনেটের মিটিংয়ে বসে, রাষ্ট্রের টাকা খরচ করে ক্যাবিনেটে বসে পশু থাকবে নাকি প্রাণী থাকবে, এই যে একটা বিশাল মানে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য উপদেষ্টা পরিষদকে অবশ্যই সাধুবাদ জানানো যায়। কারণ এই উপদেষ্টা পরিষদেই একজন পরিবেশ মানে কর্মী রয়েছেন, যিনি পরিবেশ নিয়ে অনেক কথা বলেন, যিনি সেন্ট মার্টিন মানুষের জন্য বন্ধ করে দিয়েছেন। সেন্ট মার্টিনে মানুষ যাবে না, ওখানে শুধুমাত্র সাগরের প্রাণীরা থাকবে। এই ব্যাপারগুলো দেখছেন। গত 17-18 মাসে পলিথিন তিনি বন্ধ করে দিয়েছেন। বাংলাদেশে আর কোনো পলিথিন নেই, বাজারে গেলে পলিথিন পাওয়া যায় না। সেটাই তো, তাই না? বাজারে গেলে পলিথিন পাওয়া যায় না। শুধুমাত্র বড় বড় শপিং মলে গেলে যেটা হয় সেটা হচ্ছে যে, কদিন আগে আড়ংয়ে গিয়েছিলাম, কদিন আগে স্বপ্নে গিয়েছিলাম, সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে তারা আর ফ্রি আপনাকে কাগজের ব্যাগ দেয় না। তারা এখন বলে যে হয় আপনি ব্যাগ 60 টাকা দিয়ে কিনে নেন স্যার, অথবা 120 টাকা দিয়ে বড় ব্যাগটা কিনে নেন স্যার, অথবা আপনি বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসেন। অর্থাৎ আপনি বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবেন আড়ংয়ে বাজার করতে, আপনি বাড়ি থেকে ব্যাগ নিয়ে যাবেন স্বপ্নে বাজার করতে। স্বপ্ন আর ব্যাগ দেয় না, স্বপ্ন এখন নেট দেয়। নেট নাকি পরিবেশ বান্ধব। আর কি বলে, আড়ং আগের মতো আর ব্যাগ দেয় না। ব্যাগের জন্য আপনি যদি ব্যাগ নিতে চান, তাদের ওই কাগজের ব্যাগই যদি নিতে চান, তাহলে নতুন ফন্দি শুরু করেছে, এবং এই সরকার সেই নতুন ফন্দি শুরু করার সুযোগ করে দিয়েছে। সেই ব্যাগের জন্য আপনাকে টাকা পে করতে হয়। এটাই হচ্ছে আমাদের পরিবেশ উপদেষ্টার মহা খেল আমরা দেখছি। সব মিলিয়ে খেলগুলো যেগুলো দেখছি সেগুলো আবার ওই শুরুর কথা দিয়েই শেষ করি, নাই কাজ তো খই ভাজ। আমার মনে হয় যে এই উপদেষ্টা পরিষদ এটা প্রমাণ করে ফেলেছেন যে তাদের আর কোনো কাজ বাকি নেই। সুতরাং 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা যত দ্রুত 12ই ফেব্রুয়ারি আসে ততই মঙ্গল। নতুন সরকার এসে হয়তো অনেক কাজ খুঁজে পাবে। সেই অনেক কাজের মধ্যে এমন কাজ তো থাকবেই যে কাজগুলো এই উপদেষ্টা পরিষদ করেছে, যেগুলো হয়তো রাখবে কিংবা বাতিল করবে কিংবা ছুঁড়ে ফেলবে, এরকম তো আমাদের ঐতিহাসিকভাবেই আমাদের দেখা এবং চেনা। সেগুলোই হয়তো হবে, এবং সেগুলো করতে করতেই নতুন সরকারের হয়তো আরও 1-1.5 বছর কেটে যাবে। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।